বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মোস্তফা ফিরোজ, আপনি বলছিলেন সংলাপের কোনো সুযোগ আছে কিনা, এখন যে অচল অবস্থা এখান থেকে এক্সিটের কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি নিয়ে আমি ফিরবো আপনার কাছে। কিন্তু তার আগে একটু যেতে চাই রাঙামাটিতে। সেখানে আছেন সহকর্মী অনুপম শীল। আপনি জানেন যে গত 2 দিন ধরে আসলে সেখানে কারফিউ চলছে, সেখানে জীবনযাত্রার কি অবস্থা। অনুপম, আমাদেরকে যদি একটু জানান যে সেখানকার আসলে জীবনযাত্রার কি অবস্থা, টানা কারফিউ চলছে। আসলে জীবনযাত্রার কি অবস্থা এটা যদি একটু বলি, যে এই সময়টা আসলে পর্যটনের অন্যতম প্রধান মৌসুম। এই বছরের এই সময়টাতে প্রচুর পর্যটক কিন্তু রাঙামাটি শহরে আসে। আমি আজকে যে হোটেলে উঠেছি, এই হোটেলে আমরা ছাড়া, আমাদের অর্থাৎ আমরা টেলিভিশনে যে কর্মরত আমরা 2-3 জন ছাড়া আর কেউ নেই। অর্থাৎ আমাদের জন্য বরাদ্দকৃত 2টি রুম ছাড়া আর এখানে প্রত্যেকটি রুমই খালি। এবং স্বভাবতই বোঝাই যাচ্ছে যে এখানে রাঙামাটি শহরের মধ্যে অন্যতম একটি ব্যস্ত এলাকা এই হোটেলটির এই অবস্থা। এবং এর ফলে আসলে রাঙামাটির এখনকার চিত্র কি সেটা অনেকটাই আঁচ করা যাচ্ছে। আমরা বিকেল 5টা থেকে যেমনটা দেখেছি, কারফিউ আবার শুরু হওয়ার পরে কিন্তু সাথে সাথে মাইকিং করা হচ্ছে, এবং মাইকিংয়ের সাথে সাথে মানুষজন নিরাপদে যার যার অবস্থানে চলে গিয়েছে, বাসায় চলে গিয়েছে। এবং এরপরে কিন্তু আমরা রাস্তাঘাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ছাড়া কোনো ধরনের গাড়ি কিন্তু চলাচল করতে দেখিনি। এবং সাধারণ মানুষের চলাচল একেবারেই নেই বলে চলে। খুব বেশি বিপদে না পড়লে আসলে কেউ রাস্তায় বেরোচ্ছে না। দুই পক্ষের মধ্যে যে উত্তেজনা চলছে এই মেডিকেল কলেজ স্থাপনকে কেন্দ্র করে, সেই কি অবস্থা একটু বলতে পারেন? হ্যাঁ, আসলে মেডিকেল কলেজ এখানে স্থাপন হয়ে গেছে, তবে মেডিকেল কলেজে চালুর বিষয়ে, এই চালু নিয়ে আসলে যেটি হচ্ছিল যে গত পরশুদিন সেখানে ক্লাস শুরুর দিনে একটি অবরোধ ডাকা হয়, এবং সেই অবরোধকে ঘিরে আসলে এই মেডিকেল কলেজের পক্ষে বিপক্ষে যে সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এবং এই ফলে আমরা দেখেছি যে ওই দিন একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষে প্রায় 1/2 শতাধিকের মতো আহত হয়েছে। এবং এরপরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে গতকালকেও আমরা দেখেছি যে বেশ কয়েকটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়েছে, কিন্তু এই গতকালকের বৈঠকগুলো যথারীতি ব্যর্থ হয়েছে। এবং আমরা যেমনটা খবর পেয়েছি, আজকে কিন্তু আগামীকাল অর্থাৎ এই আজকে 12টা পার হয়ে গেছে, আজকে আরেকটি বৈঠক ডাকা হয়েছে। হয়তো সকাল 10টা নাগাদ সেই বৈঠকটি জেলা প্রশাসন কার্যালয়ে শুরু হতে পারে, এমনটা আমরা খবর পেয়েছি। সেই বৈঠক থেকে হয়তো একটি স্টেবল বা স্থিতিশীল কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা সেই বিষয়ে হয়তো একটি চেষ্টা জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে কারফিউ না থাকলেও কিন্তু 144 ধারা বলবৎ ছিল, এবং এই প্রেক্ষাপটে পুরো রাঙামাটি শহরে বিভিন্ন এলাকা থেকে প্রায় 30 জনকে আটক করা হয়েছিল। এবং তার মধ্যে আমরা সন্ধ্যার পরে রাতের দিকে যেমনটা খবর পেয়েছি যে 30 জনকে যাচাই বাছাই শেষে 30 জনকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকি 5 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো এখন কিন্তু পুরো অবস্থায় একেবারে থমথমে, এবং যে সংগঠনগুলোর মধ্যে বিরোধ সেই সংগঠনগুলো আসলে সাথে আলোচনাটি আমরা বিভিন্ন পর্যায়ে চলছে। পুলিশের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু একটি সমঝোতার চেষ্টা করা হচ্ছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বারবার ধন্যবাদ, আমরাও আশা করছি আসলে কালকে সকালে 10টায় যে বৈঠকটির কথা আপনি বলেছেন সেই বৈঠকের মধ্য থেকে একটি সমাধানের পথ বেরিয়ে আসবে, সেই প্রত্যাশা আমরাও রাখছি। আমি যেই প্রসঙ্গে আপনার কাছে ছিলাম যে দেশে যে রাজনৈতিক অবস্থা চলছে, সেই অচল অবস্থা থেকে, সেই সংকট থেকে নিরসনের আসলে কোনো পথ আছে কিনা, দুটি দলের জন্য কোনো এক্সিট পয়েন্ট আপনি দেখেন কিনা জনাব মোস্তফা ফিরোজ? খুব সহজ, এটা মানে খুব কঠিন না, কিন্তু আন্তরিকতাটা থাকতে হবে। সেই ক্ষেত্রে উদ্যোগটা সরকারকে নিতে হবে, সরকারকে আহ্বান জানাতে হবে যে আসেন, আপনাদের যেই বিষয় আছে সেই বিষয়ে আলোচনা করি। আলোচনা ডাকলেই সরকারের নৈতিক পরাজয় হবে, এটা মনে করার কোনো কারণ নেই। এবং এই ক্ষেত্রে মূল যে বিষয়টা ছিল যে তাদের 5 তারিখে তাদের জনসভার যে ডাকটা করতে না দেওয়ার বিষয় প্রেক্ষিতেই তো বিষয়টি চলে এসছে, সেই বিষয়ে সরকারকে আবার অনুমোদন দিতে হবে। এবং বিএনপির পক্ষ থেকে বিএনপি যদি একটি জনসভার আয়োজন করে ওই একই স্থানে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে, সেই জনসভাটাকে করার অনুমতি দেওয়ার মধ্য দিয়ে কিন্তু সমঝোতা হতে পারে। এবং এই ক্ষেত্রে বিএনপি বলবে যে আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমরা জনসভা করার যে অধিকার সেটি আদায় করেছি। আর সরকারের দেখতে হবে যে সরকার একটা গণতান্ত্রিক পথকে উন্মুক্ত করলো, গণতান্ত্রিক একটা অধিকারকে সম্মান করলো। কিন্তু আমরা দেখেছি সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতারা বলছেন যে আপনার ইজতেমা শেষ হওয়ার পরে তারা খুবই কঠোর ব্যবস্থা নেবে, এবং গতকাল বাণিজ্য মন্ত্রী বলে দিয়েছেন যে আলোচনার কোনো সুযোগ নাই। তাহলে কি সংকট কাটার লক্ষণ থাকে জনাব শহীদুজ্জামান?
দেখেন, রাজনীতিতে এরকম নানান কথা বলা হয়, এটা সুযোগ নেয়, সেটা করা হবে না, কিন্তু তারপরে দেখি যে না, সবকিছু সুযোগ আবার তৈরি হয় এবং করা হয়। সুতরাং বাণিজ্য মন্ত্রী যদিও বলেছেন আর কোনো সুযোগ নাই, সুযোগ যে আছে সেটা তো আমরা সবাই জানি, যে সরকার যদি ডাকে আলোচনার জন্য তাহলে একটা আলোচনা হতে পারে, সেটা সুযোগ তো রয়েছে। মোস্তফা ফিরোজ যেটা বলছিলেন, এটা হলো আন্তরিকতার ব্যাপার, দুই পক্ষেরই আন্তরিকতার ব্যাপার। নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে যদি ডাকা হয়, বিএনপির পক্ষ থেকে সে ইতিবাচক সাড়া দেওয়া, এবং সেটা তো আছে। এবং আমার ধারণা সরকার যদি আলোচনার উদ্যোগ গ্রহণ করে, একটা আলোচনার প্রক্রিয়া যদি শুরু হয়, তাহলে পরে এই পরিস্থিতির দ্রুত উন্নতি সম্ভব। এটা সুলতানা কিছুই না, আওয়ামী লীগের সরকারি দলের 5 জন নেতা সরাসরি বিএনপি অফিসে যে বিরোধী নেত্রীর সাথে, খালেদা জিয়ার সাথে কথা বলতে পারে, কথা বলে যে বলে না, আমরা তো আপনাদের যে 7 দফা সেটা তো অনেক একটা লম্বা দফা, সেই দফা তো আপাতত আমরা এই সংকটের যে সংকট অবরোধের ফলে যে মানুষের মধ্যে যে নাভিশ্বাস উঠেছে, সেই সংকটের সমাধান আমরা করতে পারি। মূল দাবি মানে দ্রুত সম্ভব নির্বাচন, না সেটা তো পরের স্টেজ, সেটা পরের স্টেজ, কিন্তু আপাতত যে এই পরিস্থিতিটাকে উত্তরণের জন্য যদি আমরা এটা প্রাথমিক ধাপ হিসাবে তাদের কাছে যে বলা হয় যে ঠিক আছে আপনারা যে দাবি আছেন সেই দাবিটা নিয়ে আপনারা জনসভা করেন, আমাদের যে 5 তারিখ পর্যন্ত আমাদের একটা ছিল, লক্ষ্য ছিল যে এই 5 তারিখের বর্ষপূর্তিটা আমরা মানে কি বলে ভালোভাবে করব, সেটি হয়ে গেছে, এখন আপনারা করেন। আমার মনে হয় সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হবে না। যদি আপত্তি জানায় তখন কিন্তু গভর্নমেন্ট কিন্তু পাল্টা তার মানে বল কিন্তু তার কোর্টে আসবে, এবং তখন সে বলতে পারবে যে আমরা তাদেরকে জনসভা করার অনুমতি দিয়েছি, আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, কিন্তু বিএনপি এই সুযোগটা না নিয়ে নৈরাজ্যের দিকে যাচ্ছে। কিন্তু 5 তারিখে আপনার সরকারের বর্ষপূর্তি বা নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে যেটি বলছিলেন, সেটি তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের এটা 1 মাস আগের ঘোষিত কর্মসূচি, বিএনপি তার পরে এসে কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি আলাদাভাবে করে। বাংলাদেশের এই ঢাকা শহরের মানে রাজধানীর একেবারে কেন্দ্রস্থলে আমরা বহুবার দেখেছি 2 নেত্রী পাশাপাশি অবস্থানে কিন্তু বড় বড় সমাবেশ করেছে। সেই পরিবেশটা তো তৈরি করতে হবে, সেই সুযোগটা দিতে হবে। তারা তো অ্যাটলিস্ট নয়াপল্টনেও যদি সুযোগটা দেওয়া হতো, আর তারা যদি সরাসরি উদ্যানে করতো, এখানে তো বিএনপি কোনো আপত্তি করতো না, কিন্তু বিএনপি প্রতিনিধি দলের সাথে তো পুলিশ কর্মকর্তারা দেখাই করলো না। তাহলে দেখা না করার মধ্যে দিয়ে তাদের জনসভা করতে না দিয়ে আজকে যে অবরোধের যে পরিস্থিতি, সেই দায়টা পুরোপুরি সরকার বলতে পারবে না যে এই কোনো দায় নেই। তবে এটা ঠিক, অবরোধের নামে আবার যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে সেটাও কিন্তু আবার কোনো গণতান্ত্রিক পন্থায় প্রতিবাদের ভাষা হতে পারে না। গতকাল বিজিএমইএ তারা বলেছে যে গত 12 দিনে রাজনৈতিক কর্মসূচির কারণে তাদের ক্ষতি হয়েছে 400 কোটি টাকা, এবং এই অবস্থা যদি চলতে থাকে, আপনি অর্থনৈতিক অবস্থা একটা ধারণা দিতে পারেন যে কি অবস্থাটি দাঁড়াবে? আমি তো অর্থনীতি ওরকম ভালো বুঝি না, ধারণা দিতে পারবো না। তারা নিশ্চয়ই হিসেব নিকেশ করে বলেছেন 400 কোটি টাকা যে ক্ষতি হয়েছে, 450 কোটি টাকা, 450 কোটি টাকা যে ক্ষতি হয়েছে। এবং আমি জানি না 450 কোটি না আরো বেশি না আরো কম, সেটা আমার ধারণা নেই, কিন্তু ক্ষতি যে হচ্ছে সেটা তো আপনি সবাই দেখতে পাচ্ছি যে গ্রামে গঞ্জে কৃষকের সবজি গরুতে খাচ্ছে, আর সেই সবজি ঢাকায় বসে আমি কিনে খেতে পাচ্ছি না, কারণ ঢাকায় আসতে পারছে না, সেজন্য ঢাকায় দাম বেড়ে যাচ্ছে, আমি কিনে খেতে পাচ্ছি না। আর কৃষক যে কষ্ট করে ফলাচ্ছে সে ওটা বেচতে পারছে না, এবং গরুতে খাচ্ছে, পচে নষ্ট হচ্ছে, এবং সে সর্বশান্ত হচ্ছে। এতে তো বোঝা যায় যে আমার অর্থনীতি এবং ওই কৃষকের অর্থনীতি শেষ। এখন ব্যবসায়ীদের অর্থনীতি কি সেটা আমি অত ভালো বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু সরকারের পক্ষ থেকে আপনার সব যানবাহনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে যানবাহন সচল রাখার কথা একটি বলা হয়েছিল। আমি যদি দ্য ইন্ডিপেন্ডেন্ট দেখি, আপনি দেখবেন যে একটা ছবি ছাপিয়েছে যে মানুষকে পুলিশ চেক করছে। এখন এই প্রক্রিয়ায় মানে এইরকম 16 কোটি মানুষের দেশে এই প্রক্রিয়া নিরাপত্তা জোরদার করা কি সহজ? না, খুবই কঠিন। এটা সাময়িক ব্যবস্থা। আমার মনে হয় না যে এই সাময়িক ব্যবস্থার মধ্যে দিয়ে একটা মানে স্থায়ী ব্যবস্থা, অর্থাৎ অবরোধ চলতে থাকবে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চলতে থাকবে, আর জনজীবন খুব স্মুথলি এগোবে, আমি সেটা মনে করিনি। সুতরাং সেই কারণে সবশেষ কথা হচ্ছে এটির একটা রাজনৈতিক সমাধান হতে হবে, সরকারকে নমনীয় হতে হবে, ওই বিরোধী পক্ষকেও নমনীয় হতে হবে। সেই নমনীয় হওয়ার কোনো লক্ষণ আছে কিনা এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।